আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি টঙ্গী, বাংলাদেশ থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে একটা কিছু কথা বলতে বসছি, কারণ বেশ কিছুদিন যাবৎ মালয়েশিয়া নিয়ে আমি অনেকগুলি ব্লগ করছি এবং মালয়েশিয়া যে কলিং ভিসা নিয়ে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি। আসলে প্রতিনিয়ত আমি পেপার, ম্যাগাজিন সব জায়গায় মালয়েশিয়া নিয়ে যে মালয়েশিয়া যে কলিং ভিসায় যাবে সেই শ্রমিক নিয়ে কোনো আপডেট থাকলে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করতেছি। এবং যদি কিন্তু মাঝখানে তো সেটা তো গত আগস্ট থেকেই শুরু করছে আপডেট দেওয়া। তা আজকের ভিডিওটা করা আসলে অনেক মনের দুঃখ নিয়ে ভিডিওটা করতে বসছি, কারণ আজকে যখন এই ভিডিওটা করতে বসছি ভাবছিলাম যে মালয়েশিয়া যাব, কালকে আমি সকালে মালয়েশিয়া যাব। তো ভাবলাম যে সবার সাথে অনেকের সাথে দেখা হলে হয়তো এই সুখবরটা বলতে পারবো, কিন্তু না, আসলে দুঃখের বিষয় সেরকম সুখবর আমার কাছে নাই ভাই। অনেক জায়গায় খুঁজছি ভাই, অনেক পেপার, ম্যাগাজিন, ইভেন বুয়েসেল আজকে গেছিলাম, বুয়েসেলে গিয়ে আপডেট নিয়ে আসছি, বলছে যে ওদের কাছে কোনো আপডেট নেই। মোট কথা হলো কি, এই যে যেই গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট ভাই এদের নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, আর মানে রাজনৈতিক দল আছে নির্বাচন নিয়ে ব্যস্ত, কে ক্ষমতায় যাবে। আর এই গভর্নমেন্ট আছে, যেই গভর্নমেন্টের ক্ষমতায় আসে, উপদেষ্টার আছে কীভাবে পিঠ বাঁচে আর কি দেশেতে ভাগিয়ে যাবো আর কি, মানে গদি ক্ষমতা ছাড়বো আর কি, মানে ছেড়ে দে মাকান দেবাসের অবস্থা আর কি। আর আপামর জনতার কী হলো তাতে কিছু আসে যায় না, কারণ এই যে মালয়েশিয়ার শ্রমবাজারটা একটা বিশাল বড় শ্রমবাজার। আমি বরাবরই বলে আসছি যে বিশ্বের দ্বিতীয় নম্বরে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথমে সৌদি আরব, তারপরে এলো মালয়েশিয়া। আর যেহেতু আমি মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়া থেকে আমার জীবনের শুরু, যার কারণে আমি মালয়েশিয়া নিয়ে সবসময় বেশি ইন্টারেস্ট দেখাই, বেশি জানার চেষ্টা করি। আর এমন মনে হয় অলমোস্ট প্রতি মাসেই আমি মালয়েশিয়া আসা যাওয়া হয় আমার। 2-4 দিনের জন্য যাবো, যাই। মালয়েশিয়ান তামিল বন্ধু বান্ধব আছে, তাদের সাথে গল্প গুজব করে আড্ডা মেরে আবার চলে আসি ভাই, এতে অনেক শান্তি পাই। যাই হোক, যেটা বলছিলাম যে 19শে জানুয়ারি থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু আবার কিন্তু কলিং ভিসার চালু করছে 3 সেক্টর, নির্মাণ, প্লান্টেশন আর হলো ফ্যাক্টরিতে চালু করছে। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু ভাই, আমি আবারও বলি, বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো কিন্তু এজেন্সি নির্বাচিত করতে পারে নাই। মানে মালয়েশিয়ান গভর্নমেন্ট যে শর্ত দিচ্ছে, যে কন্ডিশন দিচ্ছে, সেই কন্ডিশনে কিন্তু এখনও কোনো বাংলাদেশি এজেন্সি যারা রিক্রুটিং এজেন্সি করে লোক পাঠাইছে, তারা সেই সক্ষমতা অর্জন করতে পারে না। যদিও বাংলাদেশ গভর্নমেন্ট একটা চিঠি দিছে কিছুটা মানে শর্টকাট করার জন্য, মানে কিছুটা ছাড় দেওয়ার জন্য, মনে হয় না মালয়েশিয়া থেকে কোনো রেসপন্স পাইছে। যদি মালয়েশিয়া থেকে কোনো রেসপন্স পাইতো অবশ্যই এটা নিউজে আসতো। তারপরে আবার দেখেন, এটা গেল বাংলাদেশের যে কেন অবৈধ হবে না, সেই ডিসেম্বরের 28 তারিখে দেওয়ার কথা, রুলের নোটিশ দেওয়ার কথা বুয়েসেলরে, মানে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে হাইকোর্ট করছে, নোটিশ দিছে যে কেন এই জিনিসটা অবৈধ হবে। এই যে মালয়েশিয়ান গভর্নমেন্ট, কারণ এতদিন চিরাচরিত নিয়ম অনুযায়ী আসছে যে বিভিন্ন এজেন্সিরা, প্রাইভেট কোম্পানিরা লোক নিতে পারছে। এবার যেহেতু মালয়েশিয়া একটু স্বচ্ছতার ভিত্তিতে লোক নেবে, যার কারণে সে আগের পন্থাতে তারা যাইতে রাজি না। কিন্তু বাংলাদেশের জন্য তো ভাই, বাংলাদেশের মানে পরিস্থিতিতে যেটা মালয়েশিয়ান গভর্নমেন্ট চাইছে, এটা সম্ভব না ভাই। এটা একমাত্র সম্ভব বুয়েসেলের মাধ্যমে। বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠান আছে, একমাত্র তারাই ফিল করতে পারবে, আর কেউ পারবে না। আর এতদিন তো সবাই জানেন এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চালের উপরে ছিল, কারণ এটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু মালয়েশিয়ার লোকজন আসা যাওয়া করছে, মানে লোকজন কলিং ভিসা সব কিছু সিন্ডিকেটের মাধ্যমে চলছে। এখন সেই সিন্ডিকেট ভাঙতে হলে ভাই, সিন্ডিকেট তো এত সোজা না ভাই যে আজকে চাইলাম কালকেই ভেঙে দিলাম ভাই, সেটা সম্ভব না। কিন্তু তারপরেও বলবো যে এই যে মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা, গভর্নমেন্টেরকে আমার শুধু একটাই কথা, গভর্নমেন্টের কি এমন কোনো পর্যায়ে লোক নাই যারা এই জিনিসটা তারা একটু চিন্তা ভাবনা করবেন যে এই লোকগুলি যাইতে পারলে তো দেশের রেমিটেন্স হবে। সবাই রেমিটেন্স নিয়ে গর্ব করে যে এই মাসে রেমিটেন্স, এতদিনে এত টাকা রেমিটেন্স আছে। ভাই, সে প্রবাসী যদি লোক যাইতে না পারে, তাহলে রেমিটেন্সটা আসবে কোথার থেকে? সেই রেমিটেন্স আসার ব্যবস্থাটা তো সরকারের করে দিতে হবে, গভর্নমেন্টের করে দিতে হবে, যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের করে দিতে হবে। তারা যে এইভাবে ঘুমিয়ে পড়ছেন ভাই, কারণ আমরা যতদূর জানি যে ইউনূস সাহেবের নাকি আনোয়ার ইব্রাহিমের সাথে ভালো সম্পর্ক ভাই, সে চাইলেও তো পারতো যে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রিকোয়ারমেন্ট চাইছে বিগত 5 বছরে 3,000 লোক সরকারিভাবে পাঠাইছে, তাও 3 দেশে পাঠাইছে। তার একটা দিতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, যেই দেশে লোক পাঠাইছে সেই দেশের মানে
মানে ওই যে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে, মানে প্রশংসাপত্র দিতে হবে, এবং তার 10,000 স্কোয়ার ফিটের জায়গা থাকতে হবে, ট্রেনিংয়ের জায়গা থাকতে হবে। এগুলো তো বাংলাদেশের এনভায়রনমেন্টে এইসব এজেন্সি তো সম্ভব না। কিন্তু এই জিনিসটা বুঝা যারা সরকারি মহলে আছেন তারা তো স্পেশালি আমি আসিফ নজরুল আর যে ইউনুস আমাদের তত্ত্বাবধায়ক প্রধান আছে, উপদেষ্টা, তাদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভালো একটা সম্পর্ক, তো তারা কী পারলো না এই জিনিসটারে ওভারলুক করতে, এই জিনিসটার একটু কাটছাট করে বাংলাদেশে আবার যাতে লোক নেওয়ার একটা ব্যবস্থা করে দেয়। কারণ মালয়েশিয়ার শ্রমবাজারটা হারাইলে বর্তমানে বিশ্বের কিন্তু মোস্ট অফলি দেশে বাংলাদেশি পাসপোর্টের কিন্তু শ্রমিকের ব্যবস্থা। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের সিটিজেনদের জন্য বাংলাদেশি পাসপোর্টের অবস্থা অত্যন্ত নাজুক ভাই। যারা এই সেক্টরে না ঘুরে না চলাফেরা করেন তারা ছাড়া কেউ এটা বুঝতে পারবেন না ভাই। কারণ মানে পরিস্থিতি ভয়াবহ, প্রত্যেকটা দেশেতেই বাংলাদেশি ব্যাক করাচ্ছে, মানে বাংলাদেশি যেমন কয়দিন আগে পেপারে দেখলাম 600 কানাডিয়ান এম্বাসি সিঙ্গাপুর থেকে 600 পাসপোর্টটাকে পাঠাচ্ছে। এটা কতটুকু সত্য মিথ্যা জানি না, পাঠাইতেছে তার ভুয়া কাগজপত্রের জন্য। আমেরিকার ভিসা বন্ধ হয়ে যেতেছে, কানাডার ভিসা বন্ধ হয়ে যেতেছে, বিশ্বের বিভিন্ন দেশের তো লোক ধরে ধরে পাঠাই দিতেছে ভাই। এখন সরকার এই যে মালয়েশিয়ার যে শ্রমবাজারটা খুলছে, সেই শ্রমবাজারটা ধরা কি এই সরকারের কি উচিত না? আমি মনে করি তো ভাই, যারা দায়িত্বশীল পর্যায়ে আসেন তারা চেষ্টা করলে একটু পারেন ভাই। এখনও সময় আছে, এটা মাত্র জানুয়ারি মাস, ফেব্রুয়ারি আরও 2 মাস সময় আছে ভাই। মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা মালয়েশিয়ার গভর্নমেন্ট ওপেন রাখবে। এখন যদি বাংলাদেশ এই সুযোগটা না নিতে পারে তাহলে আমি মনে করি ভাই এর চেয়ে বড় লসের কিছু নাই। কারণ গার্মেন্টস সেক্টরে কিন্তু টালমাটাল অবস্থা, এই রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটি মোটামুটি চাঙ্গা করা সম্ভব। তা আমি সবাইকে বলবো, সরকারের তরফে আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন ভালো মহলে, উচ্চ পর্যায়ে, তারা সব প্লিজ একটু চেষ্টা করেন যাতে এজেন্সিগুলো কোনো না কোনো একটা এজেন্সিতে যদি এজেন্সিকে দেন যারা এই লোকগুলি রিক্রুট করে মালয়েশিয়া পাঠাইতে পারে, অথবা ভাই বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা যেটা আছে বুয়োসল তাদের মাধ্যমে দেন ভাই। কিন্তু তাদের কথা অনেকে আমার মেসেজ করে ভাই তারাই সবচেয়ে হলো ভুয়া এবং জালিয়াতি করে, তারাই নাকি সবচেয়ে বেশি করে, দুর্নীতিবাজ ভাই। কিন্তু এই দুর্নীতি আমার কথা হলো ভাই, এই দুর্নীতি এইসব ভেঙে কি আমরা কি বেরোতে পারবো না? আমরা কি সেই মান্ধাতার আমলের ভিতরে সবসময় থেকে যাব? আমাদের কি কোনো ভবিষ্যতে ভালো আলোর মুখকে আমরা দেখতে পাবো না? যাই হোক, আজকের এই ভিডিওটা করতেছি, যখন ভিডিওটা আপলোড হবে হয়তো যারা দেখবেন হয়তো সকালবেলা হয়তো আমি মালয়েশিয়া পৌঁছে যাবো। যাই হোক, মালয়েশিয়া গিয়ে যাদের সাথে দেখা হবে, এখন কী বলবো ভাই, অনেকে হয়তো আমার চিনেন, অনেকে ইনভাইটও করছেন, দাওয়াতও দিচ্ছেন যে আসেন, যান, বেড়ায় যান, দেখা করে যান। কিন্তু দেখা করে কোনো একটা ভালো নিউজ নিতে পারলাম না, ভালো একটা সংবাদ নিতে পারলাম না, এটা আমার একটা আক্ষেপ থেকে যাবে। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তারপরেও আমি বলবো ভাই, মালয়েশিয়া নিয়ে যদি কোনো নিউজ, যে কোনো মুহূর্তে যে কোনো নিউজ আমি পাই, সেটা ভালো হোক খারাপ হোক, আমার ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মালয়েশিয়াতে আমি থাকবো প্রায় 1 সপ্তাহ। যদি কেউ দেখা করতে চান আমার মেসেজ করেন, ইনশাল্লাহ দেখা করবো। ইনশাল্লাহ কুয়ালালামপুরে থাকবো, দেখা হবে ইনশাল্লাহ। তা টিল দেন, আল্লাহ হাফেজ।